So ISO stands for International Standard Organization. Basically, who cares? Let's just fix your photos. What's up everybody, I'm Raman Piyash and I'm yet back with another video. So আজকের ভিডিওতে আমরা কথা বলবো ISO নিয়ে, what is ISO and আমরা ISO কিভাবে আমাদের ফটোগ্রাফির ক্ষেত্রে কাজে লাগাতে পারি। সো ফার্স্টে আসি what is ISO। ISO হচ্ছে বেসিক্যালি সবাই বলে থাকে যে সেন্সরের সেন্সিটিভিটি কতটুকু সেটাকে ISO বলা হয়। সো ISOর অনেক মান থাকে, আমরা ক্যামেরাতে ISO 100, 200, 320, 400, 600 এরকম ISOর মান দেখতে পারি। তো ফার্স্টে আমরা জানবো যে ISOর কাজ কী। সো আমাদের ক্যামেরার সেন্সরের প্রত্যেকটা পিক্সেল কতটুকু বেশি আলোর প্রতি সেন্সিটিভ হবে সেটাকেই আইএসও বলা হয়। তো আইএসওর মান কম থাকলে আমাদের সেন্সরের সেন্সিটিভিটি কম থাকবে, যার দরুন আমাদের ছবি একটু লেস আলো ক্যাপচার করবে। আর যদি আইএসও বাড়ানো থাকে তাহলে আমাদের ছবি আরও বেশি আলো ক্যাপচার করবে। সো আইএসও কি সেটা তো জানলাম, এখন আইএসওটাকে কীভাবে ব্যবহার করা যায় বা কীভাবে কাজে লাগাতে পারি সেটা আমরা একটু জানবো। বেসিক্যালি আমরা যদি আইএসওকে ডাবল করি, যতটুকু আইএসও এখন আমাদের ক্যামেরাতে আছে বা ছবি তোলার সময় যতটুকু আইএসও মেইনলি থাকে তাকে যদি ডাবল করি তাহলে আমরা এক স্টপ বা ওয়ান স্টপ বেশি এক্সপোজার পাবো। আর যদি ওই আইএসওটাকে হাফ নাম্বারে নিয়ে আসি তাহলে আমরা -1 স্টপ এক্সপোজার পাবো। সাপোজ আমাদের ক্যামেরাতে আইএসও আছে 100, তাহলে যদি আমরা আইএসওটাকে ডাবল করে দিই মানে 200 করে দিই, বা যদি 200 থাকে তখন যদি আমরা আইএসওটাকে 400 করে দিই, মানে ডাবল করে দিলে তখন হচ্ছে আমরা এক স্টপ বেশি, যদি আমাদের এক্সপোজার যদি -1 থাকে তাহলে সেটা 0তে বা প্রপারলি এক্সপোজ একটা ছবি হবে। আর যদি -3 থাকে তখন এক স্টপ বেড়ে -2তে আসবে। আর সেমভাবে যখন আমরা যদি আইএসওটাকে হাফ করে দিই, সাপোজ আমাদের আইএসওর মান আছে 540 বা 200 বা সাপোজ 400 আমাদের আইএসওর মান আছে, আমরা যদি সেটাকে হাফ করে 200-এ নিয়ে আসি, 400 থেকে 200 করে দিই, তাহলে তখন হচ্ছে আমাদের ছবির যে এক্সপোজার আছে এক্সপোজারটা -1 বা এক স্টপ এক্সপোজারটা কমে যাবে। যদি উদাহরণ হিসেবে আমরা এই ছবিটা দেখি, এই ছবিতে অলরেডি এক্সপোজার -2 আছে। এখন যদি আমরা এখানে আমাদের আইএসও বাড়িয়ে দিই, মানে আইএসও 200 আছে, 200 থেকে 400 ডাবল করে দিই, তাহলে অলরেডি দেখা যাবে যে এখানে ওয়ান স্টপ মানে -2 থেকে -1-এ চলে আসছে। এবং এরপর যদি আমরা 400টাকে 800 করি তাহলে ছবিটা এখন প্রপারলি এক্সপোজড দেখাবে। তো এই উদাহরণ দেখে আমাদের লাগতে পারে যে আইএসও খুব ভালো বা খুব ইম্পর্টেন্ট একটা টুল, বাট আমি রেকমেন্ড করবো যে আইএসওটাকে যত সম্ভব কম রাখার চেষ্টা করবো আমাদের ছবিতে, আনলেস যদি আপনার আইএসও না বাড়িয়ে এক্সপোজার ঠিক না করা যায়, আনলেস ওই রকম মুহূর্তে আপনি শুধু আইএসওটা বাড়াবেন। না হলে যদি আমরা আবার সেম ছবিটাই দেখি উদাহরণ হিসেবে, আইএসও 1600-এ থাকার পরেও এখানে এক্সপোজার -2তে আছে। এখন আমরা যদি এটাকে ডাবল করে দিলে তাহলে দেখা যাবে যে এখানে এক্সপোজার -1-এ চলে আসবে। এরপর আমরা তাহলে আইএসওটাকে ডাবল করে 6400 করে দিব, এবং 6400 করার পরে আমাদের এক্সপোজারটা পারফেক্ট হবে। বাট এখানে প্রবলেম হচ্ছে যে ফটোটা অনেক বেশি গ্রেনি হয়ে গিয়েছে আইএসও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য, অ্যান্ড বর্তমানে ছবিটা অতটা বেশি ভিজুয়ালি প্লিজিং না, সো আমরা তো ওইভাবে ইউজ করতে পারবো না। সো বেশি আইএসও ব্যবহার করার অনেকগুলোই অসুবিধা আছে, তার মধ্যে যেটা নিয়ে সবাই কথা বলে সেটা হচ্ছে ছবিতে অনেক বেশি গ্রেন চলে আসে বা ছবি অনেক ফেটে যায়, বা এছাড়া আরও দুইটা খুব ইম্পর্টেন্ট অসুবিধা আছে, যার মধ্যে ফার্স্টটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ কমে যাওয়া। যখন আমরা অতিরিক্ত আইএসও ব্যবহার করি তখন হচ্ছে ছবির ডাইনামিক রেঞ্জটা কমে যায়। সো ডাইনামিক রেঞ্জটা কি? ডাইনামিক রেঞ্জ হচ্ছে ক্যামেরার সেন্সর আমাদের শ্যাডোস এবং হাইলাইটসে মানে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কতটা মানে সেগুলোর ইন্টেন্সিটিটা কতটুকু ধরতে পারে বা কতটুকু ক্যাপচার করতে পারে, শ্যাডোতে কতটুকু ডিটেলস থাকবে এবং হাইলাইটসে কতটুকু ডিটেলস থাকবে, এই জিনিসটা যতটুকু মানে যত বেশি ক্যাপচার করতে পারে তত বেশি ডাইনামিক রেঞ্জ হয়, যত কম ক্যাপচার করতে পারে তত কম ডাইনামিক রেঞ্জ হয়। তো আইএসও যখন আপনি অনেক বেশি ইউজ করবেন তখন আপনার সেই ডাইনামিক রেঞ্জের মানটা কমে যাবে, মানে আপনার শ্যাডোসে বা ব্ল্যাকটাকে আরও বেশি ব্ল্যাক দেখাবে এবং হোয়াইটটাকে ছবির মধ্যে হোয়াইট থাকবে বা যেটা হাইলাইট থাকবে তখন হাইলাইটটাকে আরও বেশি হোয়াইট দেখাবে। সো ডাইনামিক রেঞ্জটা কমে যাবে। এবং এরপরে মানে সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে কালার রিপ্রোডাকশন। যখন আইএসও অনেক বেশি হয়ে যায় তখন আমাদের ক্যামেরার সেন্সর এত বেশি সেন্সিটিভ হয়ে যায় যে তখন আমার মানে ছবিতে কালার রিপ্রোডাকশনটা ভালো হয় না। সো বেসিক্যালি এগুলোই হচ্ছে আইএসও বেশি ব্যবহার করার অসুবিধা। এই বাকি দুইটা ছাড়া ডাইনামিক রেঞ্জ এবং কালার রিপ্রোডাকশন ছাড়া সবাই শুধু আইএসওর
বেশি ইউজ করলে যে ছবি ফেটে যায় বা ছবি গ্রেনি হয়ে যায় এটা নিয়ে কথা বলে, বাকি দুটো নিয়ে কেউ তেমন কথা বলে না। বাট এই দুটাও কিন্তু ভালো ছবির ক্ষেত্রে খুব বেশি ম্যাটার করে। সো আইএসও যে আমরা মানে আইএসওর যে এত সমস্যা থাকে বা আইএসওর জন্য যে এত অসুবিধা হয় ছবিতে, এর মানে এই না যে আমরা বেশি আইএসও কখনো ইউজ করবো না। হ্যাঁ, অনেক সময় আমাদের বেশি আইএসও ইউজ করতে হয়, যেমন লো লাইট শুটিং আমরা রাতের বেলা কোথাও শ্যুট করছি বা সন্ধ্যাবেলা শ্যুট করছি, যখন অ্যাম্বিয়েন্ট লাইট বা আলো, বাইরের আলো কম আছে বা আমাদের আলোর উৎস থেকে আলো কম পাচ্ছি, এবং সেম টাইমে আমরা না শাটার স্পিড কমাতে পারছি না আমাদের অ্যাপারচার মান কমাতে পারছি। সো ওই টাইমে আমাদের হচ্ছে কি আইএসওটা বেশি ব্যবহার করতে হয়। তাই যথাসম্ভব চেষ্টা করবেন আইএসও কম রেখে ছবি তোলার জন্য। এছাড়াও প্রত্যেক ক্যামেরার নেটিভ আইএসওর মান থাকে, যেমন সাপোজ 100 টু 12,800 বা 6,400 এরকম একটা নেটিভ মান থাকে, যেই মানের মধ্যে আইএসও রাখলে হচ্ছে ক্যামেরা নয়েজটা কম ক্যাপচার করে। এর চেয়ে মানের বেশি গেলে তখন মানে ক্যামেরার সেন্সর নয়েজটা বেশি ক্যাপচার করে। সো ওই মানের মধ্যে ছবি তোলার চেষ্টা করবেন। আর আমি বলবো যে যথাসম্ভব পারেন আপনারা ছবি হচ্ছে কম আইএসওতে তোলার চেষ্টা করবেন, যার জন্য ছবিটা বেশি ক্লিন হবে অ্যান্ড ছবিটা ফাটবে না। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। যদি এমন ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি নিয়ে বেসিক্স, এডিটিং বেসিক্স, টিউটোরিয়ালস, আপনি যদি এসব বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে থাকে হিট দ্য লাইক বাটন। See you in the next video.